আমরা কি দেখলাম আগের পরিচ্ছেদটাই যে আদরিণীকে বিক্রি করা হবে। কোথায় বিক্রি করা হবে? বামুনহাটের মেলায়। তো তার জন্য তাকে বিদায় দেওয়ার জন্য তাকে মিষ্টি আরো অনেক কিছু খাইয়ে তাকে জয়রাম মুখোপাধ্যায় কি বলেছিল? আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। মানে এই যে একটা ছলনার অভিনয় করে তাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করেছিল। আজকে ষষ্ঠ পরিচ্ছেদ থেকে পড়া। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন স্থির হইয়াছে। কল্যাণীকে জয়রাম মুখোপাধ্যায়ের নাতনি। তার বিয়ের দিন কবে স্থির হইয়াছে? 10ই জ্যৈষ্ঠ। তারিখটা মনে রাখতে হবে, প্লাস মাসের নামটাও মনে রাখতে হবে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। এখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে যে আশীর্বাদ কোন মাসে হবে? বৈশাখ মাসে। মানে আশীর্বাদটা আগে হয়ে যায়, তারপরেই কিন্তু বিবাহটা হয়। হস্তি বিক্রয় টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। মানে যে আহ, মূল্যটা দরকার বা যে পরিমাণ হাতিটার দাম হবে সেই পরিমাণ হাতিটার দাম কেউ বলেনি। তাই আদরিণী আবার ঘরে ফিরে আসে। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। একটা আনন্দ, একটা কোলাহল, একটা চিৎকার। কেন? যে আদরিণী বিক্রি হয়নি, আদরিণী আবার বাড়িতে ফিরে এসেছে। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না। খেদ বলতে একটা আক্ষেপ যে বিক্রি হলো না, এবার কি হবে, এইরকম কোন রকমের দুঃখ বা কষ্ট তাদের মধ্যে দেখা যায় না। যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এইরূপ মনে হইতে লাগিল। আসলে তারা তো বা জয়রাম মুখোপাধ্যায় তো আদরিণীকে বিক্রি করতে চাই না, একটা পরিস্থিতির শিকার হয়ে এই আদরিণীকে তারা বিক্রি করতে চেয়েছিল। তাই তাদের মনে হয়েছে যেন এই হারাধন যেন আবার তারা, মানে হারিয়ে যাওয়া ধন যেন আবার তারা ফিরে পেয়েছে। বাড়ির লোক বলিতে লাগিল, আহা আদর রোগা হয়েছে, বোধহয় এই কদিন সেখানে ভালো করে খেতে পায়নি। মানে ওই যেতে আসতে হয়তো খেতে পায়নি, আদরেনি, তাই হয়তো যেন একটুখানি রোগা হয়ে গেছে, এটা বাড়ির লোকেরা মনে করে। ওকে দিন কত এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। যেমন প্রতিদিন আড্ডা বসে এই জয়রাম মুখোপাধ্যায়ের বৈঠকখানায়, ঠিক তেমন ভাবেই পরের দিন আবার কি বসে? একটা আড্ডা বসে। অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। মানে এই যে বামুনহাটের মেলাটা এত বড় মেলা, সেখানে একটা হাতি কিনবার কেউ ছিল না, এই নিয়ে সবার মধ্যে একটা সমালোচনা। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জ মহাশয় বললেন আদর যাও মা মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। মানে এই জয়রাম মুখোপাধ্যায় বলেছিল আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো, মেলা দেখতে যেতে বলেছিল, তাই তো জয়রাম মুখোপাধ্যায়ের মানে হাতিটা বিক্রি হলো না। এমন মন্তব্য একজন করে বসে তার প্রতিবেশী। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। মানে যে মুরগিখোর ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণরা কিন্তু কি বলতো, যে মাংস টাংস ইত্যাদি কিন্তু খায় না সাধারণত। তো ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? তো আগেকার দিনে এমন ব্রাহ্মণ ছিল, তারা মুখ দিয়ে যা বলতো নাকি তাই ফলে যেত, তাই হয়ে যেত। তাই বলছে জয়রাম মুখোপাধ্যায় তো ব্রাহ্মণ মানুষ, তাই সে যা বলেছে সেটাই ঘটে গিয়েছে। কথাই বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য, ব্রাহ্মণদের যে কথা সেটা বেদ বাক্যের সমান। ঠিক আছে? বামুনহাটের মেলা ভাঙিয়া সেখানে হয়তো আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। তাহলে বামুনহাটের মেলা হওয়ার পরে আরো এক জায়গায় মেলা হয়, সেই মেলাটার নাম কি? যে রসুলগঞ্জের মেলা। সেখানে সপ্তাহব্যাপী 1 সপ্তাহ জুড়ে মেলাটা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই সেসব রসুলগঞ্জে গিয়া জমে। গো মহিষাদি বলতে গরু মোষ, ঠিক আছে, যেসব এক কথায় পশুগুলো বিক্রি হয় না সেগুলো সব আবার রসুলগঞ্জে গিয়ে জমে।
সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। আবার তারা পরামর্শ দিল জয়রাম মুখোপাধ্যায়কে যে আদরিণীকে এবার ওই রসুলগঞ্জের হাটে বা মেলায় বিক্রি করা হোক। আজ আবার আদরণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদা মহাশয়, আদর যাবার সময় কাজ ছিল। এই যে একটা করুণ পরিস্থিতি, যা হাতিটাও হয়তো বুঝতে পারছে তার যাবার সময় হয়ে এলো। তাই যেন আদর মানে আদরিণী যেন কান্না করছে, তারও যেন বাড়ি ছেড়ে যেতে মন চাইছে না। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসলেন, বললেন, কি বললি, কাজ ছিল? হ্যাঁ দাদা মশাই। যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অ্যাকচুয়ালি মানে এটাই হয়, মানে কেউ যদি একটা পোষ্য প্রাণী মানে মানে কি বলতো খুব ভালোবাসে, আদর যত্ন পায় না, তাহলে কি বলতো ওই আহ একটা তাদের সঙ্গে একটা একাত্ম হয়ে যায়, একাত্মতা। হ্যাঁ, তো সেই কারণে কি বলতো যে পশুটা যেমন কষ্ট পায়, ঠিক তেমন ভাবে ওই পোষ্য পালিতা সেই মানুষটাও যেন কষ্ট পায়। তাই জয়রাম মুখোপাধ্যায় যেন তার কাছে একটু যে কষ্টদায়ক মনে হচ্ছে। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। মানে জয়রাম মুখোপাধ্যায়ের কথাই ওই আদরিণী হয়তো জানতে পেরেছে সে এবার বিক্রি হয়ে যাবে, তার আর বাড়িতে ফেরা হবে না। তাই সে যেন কান্না করছে, মানে ওই আদরিণীটা মানে কান্না করে সেটা জানান দিচ্ছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্রু নয়নে আপন মনে বলিতে লাগলেন, শাস্ত্রু নয়নে মানে অশ্রু চোখে, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়। তুই তো অন্তর্যামী, মানে তুই তো সবই জানিস অন্তরের কথা। তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক। খুকির বিয়ে বলতে কার বিয়ে? কল্যাণীর বিয়ে। তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। ঠিক যেমন করে মেয়ের বিয়ে হলে তাকে পরে আবার গিয়ে দেখে আসে, আদরিণীকে বিক্রি করার পরেও আবার সে যেন জয়রাম মুখোপাধ্যায় যেন আবার যার কাছে যাবে হাতিটা, মানে তার কাছে গিয়ে দেখে আসবে। তোর জন্যে সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। তাহলে কি ভালোবাসা না, একাত্মতা, যে একটা হাতির প্রতি মানে জয়রাম মুখোপাধ্যায়ের কতটা ভালোবাসা, কতটা আন্তরিকতা, তাই না? যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো। তুই মনে কোনো অভিমান করিস নে মা। এইভাবে সে কিন্তু নিজেকে বলতে থাকে। জয়রাম মুখোপাধ্যায় নিজেকে বলতে থাকে। তাহলে কি করুণ পরিস্থিতি না? মানে কান্না বিজড়িত একটা পরিস্থিতি, তাই না? সপ্তম পরিচ্ছেদটা দেখে নাও। পরদিন বিকালে একটি চাষী লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিলেন। পরের দিন বিকেলে কি একজন চাষী লোক একটা পত্র এনে মানে একটা চিঠি এনে মুখোপাধ্যায়ের হাতে দিলেন। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। যেমন বজ্র পড়লে যেমন পরিস্থিতি হয়, ঠিক সেইরূপ পরিস্থিতি হলো। মধ্যম পুত্র লিখিয়াছে, পাটি হইতে ৭ ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। মানে বাড়ি থেকে ৭ ক্রোশ দূরে যাওয়ার পরে আদরিণী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পীড়িত বলতে অসুস্থ হয়ে যাওয়া। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। রাস্তার পাশে একটা যে আমবাগান আছে সেখানে সেখানে আদরিণী শুয়ে পড়েছে। তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে, মানে কোনো ব্যথা বা অসুখ বোধ। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। মাহুত যত রকমের চেষ্টা, যত রকমের ও বিদ্যে বুদ্ধি জানে, সব রকমের চেষ্টা করেছে আদরিণীকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু তাতেও কোনো ফল হয়নি।
তাই তার মধ্যম পুত্রের মনে হয়েছে, মানে জয়রাম মুখোপাধ্যায়ের যে মেজ ছেলের মনে হয়েছে আদরিণী হয়তো আর বাঁচিবে না। যদিও মরিয়া যায়, তবে তাহার শবদেহ প্রচিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। মানে অত বড় হাতি তো আর আনা যাবে না, তাই না? তাহলে কাছে একটা জমি কিনে সেখানে এই হাতিটাকে আহ কি বলতো সমাধি করতে হবে। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদরের অসুখ, যন্ত্রণায় সে চটপট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বন্ধুরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধপান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্র সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। মানে খবর শোনা মাত্র জয়রাম মুখোপাধ্যায় পাগলের মতো উন্মাদ হয়ে যায়। সে কি করবে ভেবে পায় না। সে সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার প্রস্তুতি নাই। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্র বনের ভিতরে পতিত রহিয়াছে। তাহা আজ নিশ্চল নিস্পন্দ। অর্থাৎ সেই আদরিণী কিন্তু মারা গিয়েছে। কি বেদনাদায়ক মুহূর্ত, তাই না? যে আম্র বনের ভিতর মানে আম গাছের বনের ভিতর সেই হাতিটা পড়ে রয়েছে। সে একেবারেই নিশ্চল, একদম নিশ্চুপ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শব্দের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। জয়রাম মুখোপাধ্যায় যেন খুবই আক্ষেপ, খুবই কষ্ট, খুবই দুঃখ মনের মধ্যে কিন্তু জেগে ওঠে। তাই সে বলে, অভিমান করে চলে গেলি মা। আদরিণীকে বলে যে অভিমান করে চলে গেলি, তোকে মেলায় বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি, মানে রাগ করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। এরপর আর 2টো মাস এই জয়রাম মুখোপাধ্যায় বেঁচে ছিলেন। তারপর তিনিও পরলোক গমন করেন। অর্থাৎ একটা এই যে আদরিণী একটা পোষ্য, একটা পশুর সঙ্গে যে একটা একাত্মতা, এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা, মানে যাদের সঙ্গে হয় তারাই শুধুমাত্র বোঝে। একটা পশু মারা গেলে কিংবা কোনো কিছু হলে মানে সেই ব্যক্তিরও যেন মনের মধ্যে একটা আর্তনাদ, একটা কষ্ট, একটা সহানুভূতি জেগে ওঠে। জয়রাম মুখোপাধ্যায়ের মধ্যেও যেন সেই আহ বৈশিষ্ট্যগুলো কিন্তু রয়েছে।